ঋতুচক্রের পরিক্রমায় প্রকৃতিতে এখন জ্যৈষ্ঠ। কড়া রোদের রুদ্রমুখী রূপের পর মেঘের আমন্ত্রণে বৃষ্টির স্নিগ্ধতা, কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর রঙে প্রকৃতির এক ভিন্ন আলপনা। রবীন্দ্রনাথ তো বলেই দিয়েছেন, গ্রামের পথে পথে ক্ষণে ক্ষণে ধুলা উড়ায়, ডাক দিয়ে যায় পথের ধারে কৃষ্ণচূড়ায়। এমনি করে বেলা বয়ে যায়, এই হাওয়াতে চুপ করে রই একলা জানালায়। জ্যৈষ্ঠের রূপ প্রতিটি মনকে আরও স্নিগ্ধ করুক, এই প্রত্যাশায় শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ আজ বুধবার 7 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং 21 মে 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, চলছে মধুমাস, বাহারি ফলে গাছের ডালগুলো ভরে আছে। সেই সাথে সাথে বাজারেও কিন্তু আসতে শুরু করেছে এর অধিকাংশই। এই সকালে ফলের খোঁজখবর নিয়ে আসবো, তবে শুরুতেই নিয়ে যাব আমরা ঠাকুরগাঁওয়ে, দেশের ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ দেখাতে। 200 বছরের পুরনো সূর্যপুরী আম গাছ কেমন ধরলো আম এবারে, তাই আমরা জানবো। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা ছোকরা। ফাতেমা, শুভ সকাল। আমরা বলছিলাম 200 বছরের পুরনো আম গাছ, সূর্যপুরী আম গাছ, এবং এটি এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ আম গাছ। কেমন ধরেছে এবার আম? আর আরেকটি বিষয় জানবো, সূর্যপুরী আম বাজারে কখন আসে? শুভ সকাল তাসনুভা, শুভ সকাল সারিকা। আপনারা যেমনটি দেখছেন যে আমার পেছনেই কিন্তু সূর্যপুরী এই আমের গাছ রয়েছে। এই গাছটি প্রায় 200 বছরের পুরনো। এই গাছ কিন্তু 2 বিঘা জুড়ে এই গাছ কিন্তু তার ডালপালা শাখা বিস্তৃতি লাভ করেছে। সূর্যপুরী আম মূলত একটু দেরিতে আসে বাজারে, এখনও বাজারে আসতে প্রায় 25-30 দিন বাকি আছে। তো এই আমটি কিন্তু আকারে ছোট হয়, সুমিষ্ট, রসালো এবং এর চামড়া কিন্তু খুব পাতলা হয়ে থাকে, যে কারণে এই আমটির জনপ্রিয়তা অনেক। এই গাছটি সম্পর্কে আমি যদি একটু বলি সারিকা, যে এই গাছটা কিন্তু 200 বছরের পুরনো এবং 2 বিঘা জমি জুড়ে কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোপাসের মতো কিন্তু এই গাছটি কিন্তু বিস্তৃতি লাভ করেছে এবং এই গাছটির শাখা প্রশাখা কিন্তু প্রতিটি প্রায় 80 থেকে 90 ফুট এবং এই গাছের উচ্চতাও কিন্তু দীর্ঘ। তো বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সব সময়ই এখানে আসে। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। তো এখানে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা তারা দেখতে আসে এই আম গাছটি। এবং এই আমের কেজি যদি আমি বলি তো 100 টাকা কেজি দরে এই আম বিক্রি করা হয়, তবে বাজারে আসার কিন্তু এখনও দেরি রয়েছে। তো এই একটি মাত্র আম গাছ থেকেই কিন্তু প্রতি বছর প্রায় 2 থেকে 3 টন আম কিন্তু সংগ্রহ করে ব্যবসায়ীর এবং এই গাছের মালিক। এই গাছকে ঘিরে সারা বছর কিন্তু একটা আয়ের পথ রয়েছে। তারা টিকিটের মাধ্যমে এইখানে আম গাছ পরিদর্শনের লোকজনকে দেখতে দেয়। তবে এখানকার আমের মালিকের সঙ্গে আমি কথা বলেছি যে এত পুরনো হলেও এই আম গাছটি কিন্তু ফল দিতে কখনো কার্পণ্য করে না, সব সময়ই ফলে ভরপুর থাকে এবং যথেষ্ট পরিমাণ আমও হয়। তো এই গাছের মালিক পর্যাপ্ত যত্নও নিয়ে থাকেন, এই বাঁশ দেয়া, বেড়া দেয়া, তারপর আম সংরক্ষণে, তারপর পাহারা দেয়া, এসব মিলিয়ে তারও কিন্তু অনেকটা খরচ পড়ে যায়। তারপরও এই আম গাছ কিন্তু এখনও ঐতিহ্য বহন করছে ঠাকুরগাঁয়ের। এবং এই আম, যেমনটি আপনাদেরকে বলে রাখি যে এই সূর্যপুরী আম কিন্তু ঠাকুরগাঁয়ের ব্র্যান্ডিং, ঠাকুরগাঁ পরিচিতি লাভ করে এই সূর্যপুরী আমের মাধ্যমে। তো সারিকা, আর 15 থেকে 20 দিনের পরেই কিন্তু এই সূর্যপুরী আম বাজারে চলে আসবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, 2.5 বিঘা জমি জুড়ে আমরা দেখছিলাম, বাংলাদেশ তো বটেই, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আম গাছ, এবং বরাবরের মতো এবারও ভালো আম উৎপাদন হয়েছে এবং 15 থেকে 20 দিনের মধ্যে বাজারেও আসতে শুরু করবে এই আম।
দর্শক, বলছিলাম চলছে মধু মাস, আমরা আমের খোঁজ খবর নিচ্ছিলাম। এবার একটু চলে যাব বান্দরবানে। বান্দরবানের বাজারে আসতে শুরু করেছে পাহাড়ি কাঁঠাল ও কলা। এ বিষয়ে বিস্তারিত জানবো, বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। শুভ সকাল। আমরা দেখতেই পাচ্ছি আপনি বাজারে দাঁড়িয়ে আছেন, কাঁঠাল দেখতে পাচ্ছি আর কলা দেখতে পাচ্ছি। কি কি ফল আসলো এছাড়াও, এবং দাম কেমন পড়ছে আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের যে কলা বাজার, বিখ্যাত বাজার, এখানটায় দাঁড়িয়ে আছি আমরা। আসলে যেটি দেখতে পাচ্ছি, সকাল থেকে বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকাগুলো থেকে কৃষকদের যে ফরমালিন মুক্ত চাষাবাদের মাধ্যমে কলা, পেঁপে, কাঁঠাল সহ বিভিন্ন যে উৎপাদিত ফসলগুলো রয়েছে, সেগুলো প্রতি বুধবার এবং রবিবারে এই বাজারটি এসে মজুত করে। তারা এখান থেকে কিন্তু পাইকার ব্যবসায়ীরা, খুচরা ব্যবসায়ীরা বা পাইকারি যারা নিয়ে যায়, তারা এখান থেকে দেশ বিদেশের বিভিন্ন জায়গাগুলোতে নিয়ে যায় এবং গাড়িতে করে বিভিন্ন পাহাড়ের দুর্গম এলাকাগুলো থেকে সকালে একদম ভোর থেকেই শুরু করে সন্ধ্যা অবধি, বলা যায় কি বুধবারকে কেন্দ্র করে মঙ্গলবার, আবার রবিবার কেন্দ্র করে শনিবার থেকে কিন্তু ফলমূল থেকে শুরু করে কলার এই বাজারটি বসে। আমরা কথা বলেছি যে সমস্ত চাষি এবারে সময়ে আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে সহ বিভিন্ন চাষাবাদ করেছে, তাদের সাথে তারা যেটি বলছে, আমের ফলন এবারে বৃষ্টির কম হওয়ার কারণে যদিও বা কিছুটা কম হয়েছে, তবে এবারে যে ফলনগুলো হয়েছে সেগুলো খুব সুমিষ্ট হয়েছে বলে তারা দাবি করছে। পাশাপাশি কলার এবারে বৃষ্টি কম হওয়ার কারণে কলার চাষাবাদ কম হওয়াতে কলার এবারে অনেকটা ফলন কম হয়েছে, সেটি যেমন দাবি করছে। পাশাপাশি যে সমস্ত ক্রেতারা এখান থেকে কলা, আম, কাঁঠাল, লিচু সব বিভিন্ন ফসলগুলো কিনতে এসেছে, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলছে, প্রতি বছরের তুলনায় এই বছরের যে ফলের মজুর সেটি তারা অনেকটা আসলে কম দেখছে। বিশেষ করে পানি না থাকার কারণে পাহাড়ের ডালু জমিগুলোতে যেখানে আসলে কলার আবাদ হয়েছে, সেখানে পানি সংকটের কারণে কিন্তু অনেক জায়গায় আসলে কলার ফলন কিন্তু কম হয়েছে। সেই জন্য কিন্তু এইবারে তারা কলা অনেকটা চড়া দামে কিনতে হচ্ছে বলে জানিয়েছে। অন্যদিক দিয়ে জুন এবং জুলাই পর্যন্ত পাহাড়ে আসলে মধুর মাস বলা হয়। এই মাসটাতে বিভিন্ন ফলের সুঘ্রাণে কিন্তু পাহাড়ের আঁকেবাঁকে বিভিন্ন গলিগুলিতে কিন্তু আসলে আমরা অনেক সুবাসিত হয়ে যায় এখানকার মানুষ। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের বান্দরবান এই পার্বত্য জেলার প্রত্যেকটা মানুষ আসলে ফরমালিন মুক্ত ফল যেমন খেতে পারছে, পাশাপাশি এখান থেকে উৎপাদিত ফসল বাইরে নিয়ে গিয়ে অনেকেও কিন্তু আসলে ফরমালিন মুক্ত ফলের প্রতি আসক্ত এবং আগ্রহটা বাড়ানোর জন্য যারা সকালবেলা কিন্তু এই বাজারে আসে। সারিকা। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে মৌসুমী ফলের খোঁজ খবর নিচ্ছিলাম। এবার একটু চলে যাবো আমরা দিনাজপুরে। দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। লিচু বাজারের খোঁজ খবরই আমরা নিব। দিনাজপুরে চলে যাব, যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার। সানি, শুভ সকাল। দিনাজপুর তো লিচুর জন্য বিখ্যাত, দেশ সেরা লিচু উৎপাদন হয় দিনাজপুরে এবং বিভিন্ন জাতের উৎপাদন হয়। সেসব নিয়ে একটু জানবো, সেই সাথে এবার উৎপাদন কেমন হয়েছে বিস্তারিত জানাবেন। সারিকা, আপনি জানেন যে দিনাজপুর একবারে লিচুর জন্য বিখ্যাত একটি জেলা এবং এই জেলার আবহাওয়া, মাটির গুণাগুণের কারণে এই জেলার লিচু মিষ্টতা, স্বাদে ভরপুর এবং সারা দেশে এই লিচুর স্বীকৃতি রয়েছে। ইতিমধ্যে বাজারে লিচু উঠতে শুরু করেছে এবং এখানে যারা ক্রেতারা বলছেন, তারা বলছেন যে এখানে প্রতি শ লিচু, মাদ্রাজ জাতের লিচু 200 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সাথে বেদানা জাতের লিচু 400 থেকে 800 টাকা পর্যন্ত, বোম্বাই জাতের লিচু 200 থেকে 350 টাকা পর্যন্ত এই এই দামে বিক্রি হচ্ছে। চায়না থ্রি জাতের লিচু উঠতে শুরু করছে, এটিও বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা প্রতি শ হিসেবে। এবং এখানে যারা বিক্রেতা আসছেন, বিশেষ করে যারা এখানে বিক্রেতা, যারা কৃষক, তারা বলছেন যে এবারে গত বছরের তুলনায় একেবারে দামটা অনেকটাই কম। ফলে তাদের যে গত 2 বছরের লোকসান হয়েছিল, তারা বলছেন যে এইভাবে যদি দামটা থাকে তাহলে আসলে তাদের যে লোকসানের যে আশঙ্কা করছিলেন, তারা সেই লোকসানটা কিন্তু চলবেই। তবে এখানে যারা ক্রেতা রয়েছেন, তারা বলছেন যে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যে এই বাজারে পাইকাররা আসেন, তারা সেই সব পাইকাররা কিন্তু এখন পর্যন্ত আসতে শুরু করেননি, একটু সময় মাত্র আসছেন। একেবারে পুরোপুরি যে বাজার সেটি জমজমাট হয়ে ওঠেনি, ফলে দাম কিছুটা কম এবং এই আমদানি বাড়ছে। একই সাথে পাইকারের যে যারা ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে আসেন, তারাও আসছেন, ফলে দামটা কিন্তু কয়েকদিনের মধ্যে বেড়ে যাবে, এটি তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে চলতি বছরে দিনাজপুরের লিচু, বেদানা জাতের লিচুকে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে এখানে যারা কৃষক বাগানে রয়েছেন তারা খুশি। তারা বলছেন যে কয়েক বছর ধরেই তাদের এই দাবিটা জানিয়ে আসছিলেন। একই সাথে তারা দাবি জানিয়ে আসছিলেন যাতে করে এই দিনাজপুরের লিচু বিদেশে রপ্তানি হয়।
যেহেতু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলেছে, এই দাবিটা যেহেতু পূরণ হয়েছে, তারা বলছেন যে সরাসরি ভাবে এখান থেকে যাতে করে লিচু বিদেশে রপ্তানি হয় সেই উদ্যোগটা গ্রহণ করবে সরকার, যাতে করে লিচু যারা বাগানি এবং কৃষক রয়েছেন তারা কিছুটা হলেও লাভবান হতে পারবেন। সারিকা। দর্শক, আমরা দিনাজপুরের একটি পাইকারি লিচু বাজার থেকে যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী বিপুল সরকার স্থানে। আমরা জানছিলাম সেখানকার খবর। জ্যৈষ্ঠের শুরুতেই আমরা মধু মাস, আমরা বিভিন্ন ফলের খবর জানছিলাম। আমরা চলে গিয়েছিলাম বান্দরবানে, সেখানে পাহাড়ি কলা কাঁঠালের খোঁজ খবর নিচ্ছিলাম। আমরা ঠাকুরগাঁয়ে চলে গিয়েছিলাম 200 বছরের প্রাচীন আম গাছের খোঁজ খবর নিতে। আমরা দিনাজপুরের লিচুর খোঁজ খবর নিলাম। দর্শক, এবারে আমরা চলে যাব পত্রিকায়, দেখব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমরা সমকালের শিরোনামগুলো দেখে নেব। সারা দেশে সরকারি 14 হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা। জনবল সংকট, লোকবল চেয়ে কর্তৃপক্ষের চিঠি, উদ্যোগ নেই মন্ত্রণালয়ের। নতুন প্রকল্প ছাড়া সচল হবে না। এবার ঢাকা অচলের হুমকি, ইশরাকের মেয়র পদ, নগর ভবন 6 দিন অবরোধ কর্মী সমর্থকদের। শপথের উদ্যোগ নিতে আজ সকাল 10টা পর্যন্ত সময়সীমা। মতিঝিলে রাজুক ঘেরাও, পল্টনে শিক্ষকদের অবস্থান, গুলশানে গণ অধিকারে বিক্ষোভ। স্থানীয় সরকার নির্বাচন দাবি, নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ আজ। স্থানীয় সরকার নির্বাচন না হয় বিগত অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে গিয়ে সংকট তৈরি করেছেন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব। তবে বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী আইনে গঠিত। 2 দিনে 14,000 শিশু মৃত্যুর শঙ্কা। গাজায় দ্রুতই পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে আগামী 48 ঘন্টায় 14,000 শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সুপ্রিম কোর্ট কি একটু এগিয়ে আসবেন? চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনের মধ্য দিয়ে আমরা একদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, তাকে অন্তত দিনের পর দিন জেল খাটতে হয়নি। এটি কি স্বস্তির নাকি একটি অবিচারের নিদর্শন? এটি শিরোনাম এখানে করা হয়েছে। আমরা সমকালের শিরোনামগুলোর পরে চলে যাব প্রথম আলোর শিরোনামে। দর্শক, প্রথম আলোর প্রথম পাতায় কি শিরোনাম করা হয়েছে চোখ বুলিয়ে নেব। শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান। বেশ কিছুদিন ধরে নানা দাবিতে অন্তত 5টি বিশ্ববিদ্যালয়ে অস্থির পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বরিশাল বিশ্ববিদ্যালয় কুয়েটে উপাচার্য সহ শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কুয়েটে 3 মাস ধরে অচল অবস্থা চলছে। নাম পরিবর্তনের দাবিতে ডিজিটাল ইউনিভার্সিটিতেও 4 মাস ধরে অচল অবস্থা। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনে। দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। আবারও আলোচনায় মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে কার্যকরের চিন্তা। দেশে চালু স্টারলিংক, মাসে ব্যয় 4 থেকে 6 হাজার টাকা। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিক সেবা শুরু করেছে গতকাল। সেবা পেতে সরঞ্জাম কিনতে হবে 47,000 টাকায়। সড়ক অবরোধে ভোগান্তি, কর্মচারীরাও বিক্ষোভে। আমরা পড়ছিলাম সমকালেও প্রথম আলোতে শিরোনামটি করা হয়েছে। এবারে আমরা চলে যাব কালের কণ্ঠে। সরকারকে চাপে রাখবে বিএনপি। ইশরাক ও সাম্য, এই 2 ইস্যুতে আজ থেকে নতুন কর্মসূচি। 9 মাসেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত না হয় অসন্তোষ। কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক তা চায় না বিএনপি। বিনিয়োগহীনতায় বেকারের হটস্পটে বাংলাদেশ। মাটিকাটায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার 10। গুলিরা বেঁচে থাকতে কেউ মূল্য বোঝে না বলেছেন জামায়াতের আমির। ঢাকা যেন আন্দোলনের শহর, রাজধানী এখন দাবির শহরে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোনো না কোনো সংগঠন বা দল। দর্শক, আমরা প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি দেখছিলাম। কালের কণ্ঠের পরে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। নির্বাচন পেছানোয় চক্রান্ত হচ্ছে, একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। বিএনপির ভার্চুয়াল সভায় মির্জা ফখরুল।
বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতেই সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। 3 উপদেষ্টা ও 3 বাহিনী প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক, স্থিতিশীল নিরাপত্তা বজায় রাখার উপর গুরুত্বারোপ। জব্দ করা টাকা ও শেয়ার দিয়ে তহবিল গঠন, উদ্যোগ ভালো, দরকার আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা। দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় হলে তা হবে ইতিবাচক, বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। পাচার করা অর্থ ফিরিয়ে আনা মোটেও সহজ নয়, বলেছেন ডক্টর মইনুল ইসলাম। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতে আমরা চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এবারে আমরা সবশেষে চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা, জাতীয় সংসদ নির্বাচন। ৬৬ আসনে অন্তত ৪১৬টি আবেদন জমা, বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। আবেদন বিবেচনা নিচ্ছে ইসি। ২০০১ সালের সীমানায় ফেরার দাবি অধিকাংশের। লুটেরাদের পেটে ২০ ব্যাংকের মূলধন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, গত ১৫ বছরে ১,৭১,০০০ কোটি টাকার মূলধন হজম। ব্যাংক দখল এবং ঋণের নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম। তবে এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবার আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, এবার একটু আবহাওয়া বার্তায় চলে যাব। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গতকালও বৃষ্টি হয়েছে। আজকে কি অবস্থা আমরা আবহাওয়ার পূর্বাভাসে দেখে নেব। সেই সাথে সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ৩৪ এবং সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ ২৯.৮ এবং সর্বনিম্ন ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ ৩০.১ এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ ২৬.৮ এবং সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩৪.১ এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ ৩৫.২ এবং সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ ৩৪.৩ এবং সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আজ সারা দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, তো অবশ্যই ঘরের বাইরে বেরোলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি আর পাহাড়ি ঢল না হয় কমেছে নদ নদীর পানি। ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী এই 3 উপজেলায় নিচু এলাকায় পানিও নামতে শুরু করেছে। কৃষি বিভাগ বলছে জেলার ৯৪% পাকা ধান ঘরে তুলেছেন কৃষক। এ নিয়ে আরো খবর জানবো। দর্শক, শেরপুরে চলে যাব। শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শুভ সকাল। যেমনটি বলছিলাম, বৃষ্টি না হতে নদ নদীর পানি কমতে শুরু করেছে। এখন আসলে কি পরিস্থিতি? সারিকা, শুভ সকাল। আসলে গত টানা 5 দিনের যে ভারী বর্ষণ ছিল আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ছিল, সেই বর্ষণ না থাকার কারণে, বৃষ্টি না থাকার কারণে গতকাল থেকেই শেরপুরের প্রতিটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে গত সন্ধ্যা পর্যন্ত চিল্লাখালী নদীর পানি বিপদসীমার ১২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় এখন সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে শেরপুরে এই আকস্মিক যে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টি ছিল, তাতে জেলার ১২ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত রয়েছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার যে ধলিবিল এলাকা রয়েছে, সেই ধলিবিল এলাকায়। মূলত এখানেই
সব নদ নদীর পানি মূলত এই বিল এলাকা দিয়ে প্রবাহিত হয়। আসলে এখন প্রতিটি নদীর পানি কিন্তু মূলত বিল এলাকাগুলোতে বা নিম্নাঞ্চলগুলোতে অবস্থান করছে। নিম্নাঞ্চলের পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি যে গত 15ই মে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল যে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে, সেই শঙ্কা কিছুটা হলেও কেটেছে। স্থানীয়রা বেশ আসলে স্বস্তি ফিরে পেয়েছেন। 2024 সালের অক্টোবরে যে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছিল শেরপুরবাসী, স্মরণকালের ইতিহাসে সেই বন্যায় আসলে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল শেরপুরের এবং প্রাণহানি হয়েছিল অন্তত 10 জন মানুষের। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই এবার এই আকস্মিক বন্যার যে শঙ্কা ছিল তাতে কিন্তু মানুষ বেশ আতঙ্কেই ছিল। সেই আতঙ্ক কেটেছে। আজকে আকাশ এখন পর্যন্ত পরিষ্কার। যদি বৃষ্টি আর না হয় তাহলে হয়তো শেরপুরের এই আকস্মিক বন্যার শঙ্কা আসলে কেটে যাবে এবং দুশ্চিন্তার যে ভাঁজ ছিল মানুষের মাথা কপালে, সেই দুশ্চিন্তার ভাঁজও আর থাকবে না। সারিকা, এই ছিল আসলে আমার কাছে। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। এবারে চলে যাব ভিন্ন আয়োজনে। রূপালী জগতের উৎসবের আয়োজন নিয়ে জানবো। আমরা জানবো সাগর পাড়ের আয়োজন নিয়ে। দর্শক, তাই খোলা আকাশের নিচে বালুকাবেলায় চলে থিয়েটার আর উৎসবের ছবি। আর রাত নামতেই সিনেপ্রেমীরা জড়ো হন কান শহরের মেসি সৈকতে। ফ্রান্সের কান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী শাহরান জেবিন। বছরের 11 মাস যে শহরে থাকে নীরবতা, একটি উৎসব ঘিরে সেই শহর হয়ে ওঠে সরব। কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সের সাগর পাড়ের এই শহরের জন্য যেন আশীর্বাদ হয়ে আসে প্রতি বছরের মে মাসে। গেল 78 বছর ধরে এখানেই হয়ে আসছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাকর এই আসরে অংশ নিতে কান শহরে হাজির হন লাখ লাখ মানুষ, যাদের ঘিরে নতুন করে সেজে ওঠে এই শহর। সারা দিন ঘুরে ঘুরে দর্শনার্থীরা যেমন উপভোগ করেন কানের নানা আয়োজন, তেমনি অবকাশে মুগ্ধ হন সাগর পাড়ে নয়নাভিরাম সৌন্দর্যে। উৎসবে অংশ নেওয়া ছবিগুলো 15টি থিয়েটারের পাশাপাশি সাগর পাড়েও হয় প্রদর্শিত। বলা হয় কান চলচ্চিত্র উৎসবের অন্যতম এক আকর্ষণ বালুকা বেলায় সাগর পাড়ের ছবি দেখা, যা মিস করতে চান না সিনেপ্রেমীরা। দর্শক, এই মুহূর্তে আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার নাম মেসি সৈকত। কান উৎসব চলাকালীন প্রতি রাতেই বসে এই রকম ছবি দেখার আসর। আসলে সমুদ্র পাড়ে বসে খোলা আকাশের নিচে বিশ্ব সেরা সব সিনেমাগুলো উপভোগ করার যেই অনুভূতি, তা অনুভব করতে এখানে জড়ো হন প্রতি রাতেই সিনে প্রেমীরা, যা কান চলচ্চিত্র উৎসবের এক অন্যতম আকর্ষণ। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স। দর্শক, তবে এই ছিল আজকের সকাল 24 আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।